শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রমজান মাস ও বৃষ্টির ফলে প্রকাশকদের ব্যাপক ক্ষতির পর শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বই প্রকাশ ও বিক্রি কমেছে নাটকীয়ভাবে। আগামী 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ, ফল জানা যাবে 4 মে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 15ই মার্চ 1971 সোমবার। এদিনেও সারা বাংলায় অফিস আদালতে পূর্ণ কর্মবিরতি চলেছিল। রাজধানী ঢাকায় দিনব্যাপী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি ভবনের শীর্ষে ও যানবাহনে কালো পতাকা ওড়ে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় করাচি থেকে প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্ট জেনারেল আবু মোহাম্মদ ইয়াহিয়া খান সোমবার 15 মার্চ ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে সামরিক গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিকা খান তাকে স্বাগত জানান। কোনো সাংবাদিক ও বাঙালিকে এ সময় বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি। দ্রুত তিনি প্রেসিডেন্ট হাউসে গমন করেন। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রামের একটি মিছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের অবস্থানের পর প্রেসিডেন্ট হাউসের সম্মুখে প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শন করে এবং বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে। আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে এদিন বিচারপতি আবু সাঈদ চৌধুরী প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দেন। এদিন সাংবাদিক সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন, সিতারে খিদমত অধ্যাপক মুনির চৌধুরী, সিতারে ইমতিয়াজ, নাটোরের জাতীয় পরিষদ সদস্য শেখ মোবারক হোসেন তখমা-ই পাকিস্তান ও ফরিদপুরের প্রাদেশিক পরিষদ সদস্য শেখ মোশাররফ হোসেন তখমা-ই কায়েদে আজম পাকিস্তান সরকারের দেয়া এসব খেতাব বর্জন করেন। এদিন চিকিৎসকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত চিকিৎসকদের এক সভা থেকে অসহযোগ আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একাত্মতা প্রকাশ করেন এবং মুক্তি আন্দোলনের লক্ষ্যে দীর্ঘস্থায়ী সংগ্রামে প্রস্তুত হওয়ার জন্য জনতার প্রতি আহ্বান জানান। পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচিতে এক সাংবাদিক সম্মেলনে নতুন দাবি উত্থাপন করে বলেন, কেন্দ্রে আওয়ামী লীগ ও পিপলস পার্টি সমন্বয়ে কোয়ালিশন সরকার গঠন করতে হবে। পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘিষ্ঠ দল জমিয়াতে উলামায়ে পাকিস্তান, ন্যাপ ওয়ালি, মুসলিম লীগ কাউন্সিল, পিডিবি এবং জামায়াতে ইসলামীর নেতারা এক বিবৃতিতে ভুট্টোর ভূমিকার ব্যাপক সমালোচনা করে বলেন, উদ্ভূত পরিস্থিতির জন্য ভুট্টোই দায়ী। ন্যাপ নেতা ওয়ালি খান বলেন, জনাব ভুট্টো পশ্চিম পাকিস্তানের পক্ষ থেকে অনেক কথাই বলেছেন, কিন্তু তিনি ভুলে গেছেন তার পিপলস পার্টি এই অঞ্চলে শতকরা 38% ভোটও পায়নি। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল দুটি নয়, একটি, এবং তা আওয়ামী লীগ। রাতে ঢাকায় প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ বিবৃতির মাধ্যমে শেখ মুজিব ঘোষিত অসহযোগ আন্দোলনের ব্যাখ্যা করেন এবং বলেন, শেখ মুজিবুর রহমানের এই আহ্বানে জনগণের নিরঙ্কুশ সাড়া পাওয়া গেছে। এদিন চট্টগ্রামে অনুষ্ঠিত হয় শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের বিশাল সমাবেশ। অধ্যাপক আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মমতাজ উদ্দিন, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সৈয়দ আলী আহসান, সাংবাদিক নূর ইসলাম প্রমুখ। পাকিস্তানকে 11 রানে হারালো বাংলাদেশ, জিতল সিরিজও। ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে 11 বছর পর আবারও হারালো বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে 11 রানে জিতে 2-1 ব্যবধানে সিরিজ জিতল মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে 291 রানের টার্গেট দিয়ে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ ভেঙে দেন বাংলাদেশের পেসাররা। এরপর একাই দলকে টানেন সালমান আলী আগা।
পাকিস্তানকে জয়ের দ্বার প্রান্তেই নিয়ে যান তিনি, কিন্তু শেষ দিকে রোমাঞ্চে 11 রানে জিতে যায় বাংলাদেশ। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জেতার নজিরও গড়ল বাংলাদেশ। সবশেষ 2015 সালে একে অপরের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জেতার নজিরও গড়ল বাংলাদেশ। সবশেষ 2015 সালে একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ পাকিস্তান। সেবার পাকিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। দেরিতে শুরু হওয়া বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2026 15 মার্চ রবিবার শেষ হচ্ছে। বইমেলা আয়োজন নিয়ে দেরি করে সিদ্ধান্ত, রমজান মাস এবং শেষ সময়ে বৃষ্টির কারণে প্রকাশক এবং অংশীজনদের অসন্তোষ ও ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বইমেলা। নানা প্রতিবন্ধকতার মধ্যে অনেকটা জোর করেই এবার মেলা শুরু করে বাংলা একাডেমি। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট থাকায় অন্তর্বর্তী সরকার যথাসময়ে বইমেলা শুরু না করে পরে মেলা আয়োজনের উদ্যোগ নেয়। প্রকাশকরা জানিয়েছেন, এবার নতুন বইয়ের সংখ্যাও আগের যে কোনো সময়ের তুলনায় কম। বই বিক্রিও কম হয়েছে, মেলায় জনসমাগমও তুলনামূলক কম। বাংলা একাডেমির তথ্য অনুযায়ী 2025 সালের অমর একুশে বই মেলায় মোট 3299টি নতুন বই প্রকাশিত হয়েছিল। এবার নতুন বই জমা পড়েছে মাত্র 1337টি, যা গত বছরের তুলনায় অনেক কম। স্টল ও বই দুই ক্ষেত্রেই এবার সংখ্যা কমেছে। 14 বছর ধরে বই মেলায় মানে রেগুলার যাই, তো এর মধ্যে আমি এতটা প্রাণহীন বই মেলা কখনো দেখিনি। লেখক সাদাত হোসাইন বলছেন, তিনি কখনো এমন প্রাণহীন বইমেলা দেখেননি। তিনি বলেন, প্রথমে তো হচ্ছিল যে 16 ডিসেম্বর থেকে না 15 ডিসেম্বর থেকে শুরু হবে, তারপরে আবার ডেট নিয়ে একটা অনিশ্চয়তা যে নির্বাচনের পরে করবে, কবে করবে সেই ডেটটা দেওয়া হলো না। তারপর আবার ডেট দেওয়া হলো 20 তারিখে, তারপরে 21, তারপরে 22, তারপরে 23, তারপরে 25, তারপরে 26। তো এটা মানুষকে আসলে বইমেলা সম্পর্কে খুবই একটা নেতিবাচক ভাইব দিয়েছে। আর আরেকটা বড় কারণ হচ্ছে রোজার মধ্যে আসলে আমাদের দেশের মানুষ মানে রোজা, সবাই রোজা রাখে, বেশিরভাগ মানুষ রোজা রাখে, বা আমাদের সামগ্রিক মানে সিস্টেমটাই কিন্তু রোজার সময় একটু অন্যরকম হয়, তাই না? ধরেন অফিস একটু আর্লি ছুটি হয়, মানুষ চায় যে ফ্যামিলির সঙ্গে ইফতার করবে। তারপরে হচ্ছে মেয়েরা, বিশেষ করে দেখবেন যে বইমেলায় মেয়ে পাঠক অনেক বেশি থাকে, তো তারাও ঘরে মানে ইফতারের সময় তারা সবাই কন্ট্রিবিউট করতে চায়। এই জনপ্রিয় লেখক মনে করেন, বারবার তারিখ পরিবর্তন এবং রমজান মাসে আয়োজনের কারণেই মানুষ বইমেলার প্রতি আগ্রহ হারিয়েছে। জ্ঞান আহরণের একমাত্র মাধ্যম ছিল কিন্তু বই। এখন তো আপনার চারপাশে অনেক অসংখ্য মিডিয়াম তৈরি হয়েছে, রাইট? ফেসবুক, রিলস, তারপরে হচ্ছে এই বাস্তবতায় বইয়ের প্রসারটা, যেমন ধরেন আমি তো পৃথিবীর বিভিন্ন দেশে বইমেলা, বা কলকাতার কথা বলি, কলকাতা যে বইমেলাটা হয় সফট লেকে, সেটা কিন্তু কলকাতা শহর থেকে ঘন্টাখানেকের পথ। তাতে দেখবেন কলকাতা শহর জুড়ে বইমেলার যে প্রচারণা, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন শহর জুড়ে, আপনি বাংলাদেশে এটা দেখবেন না। আর এই লেখক আরো বলছেন, যারা বই পড়েন না তাদের মধ্যে একটা উৎসব ব্যাপার থাকতো। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয়, যেমন আমি বলি বইমেলায় আমার পা ভাঙা, এবার আমি পা ভেঙে ফেলছি গত 2 মাস আগে। সো আমি বইমেলায় যে ঢুকবো, এই টিএসসি থেকে হেঁটে আমার পক্ষে কিন্তু বইমেলায় ঢোকাটা খুবই কঠিন ছিল। এখন অনেকেই কিন্তু এরকম আছেন, তারা হয়তো শারীরিকভাবে মানে চ্যালেঞ্জ ফিল করতেছেন, তাদের জন্য বইমেলায় কিন্তু কোথাও একটা হুইল চেয়ারের ব্যবস্থাও নাই। আপনি বাথরুম গুলাই দেখবেন এবার, যেমন ধরেন নারীদের জন্য বাথরুমের যেই ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে আরো সংবেদনশীল হওয়া উচিত আয়োজক কর্তৃপক্ষের। আপনি এবার বইমেলা আমি মনে হয় 10 দিন পর্যন্ত দেখেছি যে এক পাশে একটা বাথরুম আছে, আরেকটা বাথরুম বন্ধ। সে অন্য বাথরুমটা যখন আপনি যাবেন, আপনি গন্ধে ঢুকতে পারবেন না। তথ্য অনুযায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে 2025 সালের বইমেলায় বিক্রি 2024 সালের তুলনায় প্রায় 60% কমেছিল। আর চলমান 2026 সালের মেলায় বিক্রি কমেছে 2025 সালের তুলনায় প্রায় 80%। প্রকাশকদের মতে, স্বাভাবিক বছরের তুলনায় এবার বই বিক্রি প্রায় 70% কম। এবারের বই মেলার ব্যবসায়িক পরিস্থিতি 2021 সালের করোনাকালীন মেলার চেয়েও খারাপ। অংশগ্রহণকারী প্রায় 90% প্রকাশকের স্টল নির্মাণের প্রাথমিক খরচও ওঠেনি। এর মধ্যে প্রায় 30% প্রকাশকের 5,000 টাকার বইও বিক্রি হয়নি। ঘোষিত হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তফসিল। রাজ্যটিতে 2 দফায় ভোট হবে, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। গণনা হবে 4 মে।
প্রথম দফায় ভোট হবে 152টি আসনে, দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে 142টি আসনে। এছাড়া কেরালা, আমাস ও পুদুচেরিতে 9 এপ্রিল ভোট গ্রহণ হবে। তামিলনাড়ুতে ভোট গ্রহণ 23 এপ্রিল। সবগুলো ভোটই 4 মে গণনা করা হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগে পশ্চিমবঙ্গ মরকার পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়েছে। এতে সরকারের তুমুল সমালোচনা শুরু করেছে বিরোধীরা। অবশ্য নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি কার্যকর হওয়ার ঠিক আগে এমনটা হওয়ায় আইনগত কোনো সমস্যা নেই। জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না, রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না বলে তা করেননি। বিরোধী দলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন তিনি। সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পুরোটা পড়ে শোনান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, এই আদেশ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা রয়েছে। বিরোধী দলীয় নেতা আরও বলেন, কিন্তু এর মধ্যে এই অধিবেশন ডাকা হয়নি। আমার উদ্বেগের বিষয়টি এখানে। এরপর বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুরুতে তিনি স্পিকারের কাছে প্রশ্ন রাখেন, কোন বিধিতে বিরোধী দলীয় নেতা ফ্লোর দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব আনতে হয় সেটার জন্য বিধি আছে, সেই বিধিতে কোন নোটিশ তিনি দিয়েছেন কিনা। যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংক্ষিপ্ত আলোচনা করতে হয় সেই বিষয়ে বিধি 68 অনুসারে কোনো নোটিশ দিয়েছেন কিনা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ইউরোপীয় ইউনিয়নের তুলনায় গড়ে প্রায় 10% কম দাম পান। নতুন এক গবেষণায় বলছে, এর প্রধান কারণ মূলত যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত প্রবেশাধিকার না থাকা। গবেষণায় দেখা গেছে, উভয় বাজারেই বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ছোট রপ্তানিকারকদের তুলনায় 30% বেশি দাম পায়। দর কষাকষির সক্ষমতা ও পণ্যের তুলনামূলক উন্নত মানকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণাটি পরিচালনা করেছে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। এতে 2010 থেকে 2023 সাল পর্যন্ত কাস্টমসের অনলাইন ডেটাবেজে থাকা প্রায় 2,50,00,000 রপ্তানি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করা হয়েছে। 10 ধরনের পোশাক পণ্যের বিশ্লেষণে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নের বাজারে এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারের তুলনায় 5 থেকে 18% বেশি। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এভরিথিং বাট আর্মস EBA স্কিমের আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করে। পাশাপাশি পোশাকের ক্ষেত্রে সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন শর্ত সহ তুলনামূলকভাবে নমনীয় রুলস অফ অরিজিন সুবিধা দেয় ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে 12 থেকে 15% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় 66% ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ এবং যুক্তরাষ্ট্রের বাজারে যায়। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যে এ মাসের শুরুতে ভারত সফর করে এলেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারতের কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে 2.5 বছর ধরে যে বরফ জমে, মেজর জেনারেল কায়সার রশিদের এই সফরে তা গলার আভাস দেখছে ভারতের সংবাদপত্রগুলো। দেশটির অনলাইন সংবাদপত্র দ্য প্রিন্ট শিরোনাম করেছে, গত সপ্তাহের গোপন সফর দিল্লি ঢাকা সম্পর্কে বরফ গলার ভিত্তি তৈরি করেছে। দ্য হিন্দুস্তান টাইমস লিখেছে, আলোচনার জন্য বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তা দিল্লি সফর করেছেন। সম্প্রতি প্রকাশিত এই দুটি প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। চাকরি ও স্থায়ী উন্নত জীবনের লোভে পড়ে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিল শতাধিক বাংলাদেশি তরুণ। তাদের মধ্যে এ পর্যন্ত 34 জন নিহত হয়েছেন। ব্যাংক ভিত্তিক ফর্টিফাই রাইটস ও ইউক্রেন ভিত্তিক ট্রুথ হাউন্ডস নামে দুইটি সংগঠন সম্প্রতি বাংলাদেশের রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণের উপর একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনটি বাংলাদেশ ও ইউক্রেনের 24 জন সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে যুদ্ধ থেকে বেঁচে যাওয়া ব্যক্তি, নিহতের পরিবার এবং শ্রীলঙ্কা ও নেপালের যুদ্ধবন্দীর সাক্ষাৎকার রয়েছে। প্রতিবেদন অনুযায়ী 14 মার্চ পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে শতাধিক বাংলাদেশি তরুণ। প্রকাশিত প্রতিবেদনে ইউক্রেনীয় তথ্যের ভিত্তিতে কমপক্ষে 104 জন বাংলাদেশিকে এই যুদ্ধে নিয়োগ করা হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। তবে গবেষকরা বলেছেন প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। অনেকের সাক্ষাৎকারে ডজন ডজন বাংলাদেশি নিহত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অ্যানস্থেশিয়া ইনজেকশন প্রয়োগের পরপরই 2 নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে হাসপাতালের 4র্থ তলায় নাক, কান ও গলা বিভাগে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মারা যাওয়া 2 রোগীর স্বজন ও অন্য রোগীরা। নিহত শেফালী বেগমের মেয়ে খাদিজা আক্তার জানান, 2 রোগী পাশাপাশি বেডে ছিলেন। প্রথমে তার মাকে ইনজেকশন দেওয়া হয়, এরপর অপর রোগীকে ইনজেকশন দেন একই নার্স। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরে তার মায়ের শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় গভীর সংকটে পড়েছে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। মধ্যপ্রাচ্যে সবজি ও পোশাক রপ্তানি প্রায় বন্ধ। অন্যদিকে বিকল্প পথে ইউরোপে পণ্য পাঠাতে বাড়তি সময় ও 10% পর্যন্ত অতিরিক্ত খরচ হচ্ছে। জ্বালানি সংকটে কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ায় তৈরি পোশাক খাতের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ডিসিসিআই এর মতে তেলের দাম বৃদ্ধিতে বাণিজ্য ঘাটতি ও বৈদেশিক মুদ্রার চাপ বাড়ছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, ডিজেলে ঘাটতি ও লোডশেডিং এর কারণে সময় মতো রপ্তানি আদেশ সম্পন্ন করা যাচ্ছে না। ফ্রেইট চার্জ ও বিমা প্রিমিয়াম বৃদ্ধি পাওয়ায় অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। লা লিগায় এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে 4-1 গোলে। এই জয়ে 1 ম্যাচ বেশি খেলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান 1-এ নামিয়ে এনেছে রিয়াল। 14 মার্চ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন রিয়ালের তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার। রিয়ালের বড় জয়ের পথে ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য 1 গোল করেছেন তিনি। ম্যাচের 89 মিনিটের খেলা চলছিল তখন। নিজেদের অর্ধে বক্সের কিছুটা বাইরে প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যান রিয়াল তারকা গুলার। বল পায়ে সামান্য এগিয়ে এসে সবাইকে অবাক করে দিয়ে তিনি সেখান থেকেই শট নেন। 68 মিটার দূর থেকে নেওয়া শটটি সামনে বেরিয়ে আসা গোলরক্ষক পেছন ফিরে গিয়ে বাঁচানোর চেষ্টা করেও পারেননি। ডাগ আউটে দাঁড়ানো কোচ এবং গ্যালারির দর্শক কারোরই যেন বিশ্বাস হচ্ছিল না। মাথায় হাত দিয়ে চোখে মুখে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখা যায় কোচ আলভারো আরবেলোয়াকে। বাঙালিয়ানা প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।